বৃষ্টিটা অনেকক্ষণ আগেই থেমে গেছে। নদীর জল কিন্তু এক ফোঁটাও কমেনি। জলের স্রোতে ভাঙা সেতুটা টলমল শব্দ করছে। একটা লোককে দেখা গেল, সেতুর কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে পড়ল। কি একটা যেন দেখল, বোঝার চেষ্টা করল, তারপর আবার ঘুরে চলে গেল গ্রামের দিকে। কি ঝামেলায় পড়লাম বলতো। গ্রামের কেউ যেতে রাজি হচ্ছে না, তার উপর নদীর ওই পারে যেতে বলছে। ভাব একবার। দাঁড়া, আগে দেখি সেতুর অবস্থা কেমন, যাওয়া যায় নাকি। ওই তো পচা চলে এসেছে। একটু আগে সেতুর কাছে যেই লোকটাকে দেখা গিয়েছিল, সেই ছেলেটা এসে দাঁড়ালো ওদের সামনে। ওর নাম হলো পচা, ওদেরই বন্ধু। কেড়ে বল, যাওয়া যাবে কি? সেতুটা আস্ত আছে তো? সেতু ঠিকই আছে, কিন্তু নদীর জল অনেক বেশি ফুলে ফেঁপে উঠেছে। যাওয়া যাবে, কিন্তু আমার যেতে বড্ড ভয় করছে। ওই পারে শ্মশানটা অনেক দিনের, জঙ্গল হয়ে পড়ে আছে। ওখানে মানুষ না, ভূতেদের পোড়ানো হয়। এই বিজু, এমনিতেই তোর বাবা কী সব তন্ত্রমন্ত্র করত, তার জন্য গ্রামের কেউ তোর বাবার সৎকার করতে রাজি হচ্ছে না। তার ওপর বর্ষার সময় যখন তখন জল বাড়ছে কমছে। সেতু মেরামত হয়নি, অনেক বছর হয়ে গেছে। ভেঙে পড়তে কতক্ষণ। ছাড় না ভাই, এই গ্রামের শ্মশানেই পুড়িয়ে দিই চল। আমি যেতে পারবো না, একটা খারাপ ভালো কিছু ঘটে গেলে আর দেখতে হবে না। হ্যাঁ বিজু, আমাদের শ্মশানেই নিয়ে যাই চল। অনেক রাত হলো, আর দেরি করিস না। এতক্ষণে বিজু মুখ খুলল। দেখ, আমার বাবার এটাই ছিল শেষ ইচ্ছা। ওনার মৃত্যুর পরে ওনাকে যাতে ওই শ্মশানে নিয়ে গিয়েই পোড়াই। আমাকে অনেক আগে থেকে এই কথাটা বলে রেখেছিল। কি আছে ওই শ্মশানে? কত বছর কেউ যে ওখানে পা রাখেনি, তা কি একটুও তুই বুঝতে পারছিস না নাকি? তাহলে তোরা ঘরে চলে যা, আমার কাউকে দরকার নেই। আমি একাই আমার বাবাকে নিয়ে যাব ওই শ্মশানে। যা, তোরা চলে যা, ঢের হয়েছে তোদেরকে বলা। বিজুর কথায় সবাই সবার মুখের দিকে একবার তাকায়। বিজু তো ওদেরই বন্ধু, বন্ধুর খারাপ সময় তারা ওর পাশে থাকবে না, সেটা হয় নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাগ করিস না। ওই শ্মশানে তোর একা যাওয়ার কোনো দরকার নেই, আমরা সবাই যাব, চল। মরা কাঁধে তুলে নিয়ে ওরা হাঁটা দিল নেওড়া নদীর ওই পারে সেই শ্মশানে। সেতুর কাছে এসে ওরা একটু দাঁড়ালো। পচার মুখ দেখে মনে হচ্ছে পচা খুব ভয় পেয়েছে। এই দেখ দেখ, সাঁকোটা কেমন যেন নড়ছে, ভেঙে পড়ে যাবে মনে হচ্ছে। সত্যি তোর আবার ভয়টা যেন একটু বেশি। কই, আমার তো মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল তোরা, অনেক রাত হয়েছে, বৃষ্টি নামতে পারে, দেরি করে কি লাভ বলতো? সাঁকো ধরে মাঝ বরাবর ওরা এগিয়ে চলেছে। এ বিলু, মৃতদেহটা আস্তে আস্তে কেমন ভারী হয়ে যাচ্ছে না? কই না তো, আমার তো মনে হচ্ছে না। হ্যাঁ রে, আমারও তো মনে হচ্ছে কেমন যেন ভারী ভারী লাগছে। কি যে বলিস তোরা, সাঁকোটা নড়ছে বলে হয়তো মনে হচ্ছে। আর দেরি করিস না, চল চল চল। বিজুর কথায় সাঁকো বরাবর সবাই চলতে থাকলো। সাঁকোর ঠিক মাঝ বরাবর এসে সবাই আবার দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ রে, এইবার তো আমারও মনে হচ্ছে যে মরাটার শরীরটা কেমন যেন ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার তো আমারও মনে হচ্ছে রে, খুব ভারী হয়ে যাচ্ছে। এই বলি কি, একবার নামিয়ে রাখবি? না না, একদম না, যেখানে সেখানে নামানো যাবে না। সবাই চলা শুরু করলেও দু পা এগোনোর পর আবার দাঁড়িয়ে গেল। উফ, আমি আর পারছি না, খুব ভারী হয়ে গেছে। ব্যথা হয়ে গেছে, হাতে খুব ব্যথা লাগছে, আমি আর পারবো না,
বুঝলি? ভাই রাখলাম। আরে আরে কি করছিস? আরে 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 ওকে ধর। আরে আমারও তো লাগছে, ছাড়িস না। আরে ছাড়িস না, ছাড়িস না, দাঁড়া দাঁড়া। কি করছিস পচা? দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাবি পচা। পচা ছাড়িস না, পচা ছাড়িস না, পচা ছাড়িস না। পচা পচা, আরে ওটা ধর ধর, পড়ে যাবি পচা। পচার হাত ফসকে মরাটা ওর কাঁধের উপর আছড়ে পড়ল। পচা ভার সামলাতে না পেরে ছিটকে গিয়ে সাঁকোর রেলিংয়ের ওপর পড়ে উপুড় হয়ে নদীর অতল গহ্বরে তলিয়ে গেল। সবাই চেঁচিয়ে উঠল। ততক্ষণে পচাকে নেওড়া নদী গিলে ফেলেছে। নদীর পাড়ে চল। মরাটাকে সেতুর মাঝে নামিয়ে রেখে ওরা নদীর পাড়ে চলে গেল। আরে ওই দিকটা জানা তোরা, আমি এখানে আছি তো। পচা পচা, এ কি হয়ে গেল? সর্বনাশ হয়ে গেল, সব শেষ। এই বেজু, তুই দাঁড়িয়ে আছিস কেন? খোঁজ ওকে। তন্ন তন্ন করে নদীর আশেপাশে জঙ্গলে খুঁজেও পচাকে কোথাও পাওয়া গেল না। এরই মাঝে যেন বিজুর মুখে একটা হাসির রেখা দেখা গেল। সেটা কেউ লক্ষ্যই করল না। কি হয়ে গেল বিলু? পচা আমাদের বন্ধু, ও আর নেই, ও আর নেই, বুঝলি? ও আর নেই। মনে দুঃখ চেপে ওরা ঠিক করলো বিজুর বাবার সৎকার সেরে তবেই ওরা পুলিশের কাছে যাবে পচার ব্যাপারে বলতে। কিন্তু মৃতদেহের কাছে গিয়ে ওরা যেটা দেখলো, কি রে, আমি কি দেখছি? এটা কি করে হলো? কি সাংঘাতিক, কি ভয়ানক! ওরা দেখলো মৃতদেহের মুখের এক পাশে চাপ চাপ রক্ত লেগে আছে। তার সাথে মৃতদেহের চেহারাও অনেকখানি বদলে গেছে। সে এক ভয়ানক দৃশ্য। মাঝখান থেকে বিজুর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। হঠাৎ চারিদিক থেকে একটা অজানা গলার আওয়াজ ভেসে এলো, আমার এক টুকরো মাংস চাই, এক টুকরো মাংস। সবাই আর দাঁড়িয়ে থাকতে না পেরে প্রাণ ভয়ে গ্রামের দিকে পালিয়ে গেল। দাঁড়িয়ে রইল শুধু বিজু, তার মুখে একটা কৌতুক হাসি লেগে আছে। পরদিন সকালে তিনজনেই মনে ভয়ের আশঙ্কা নিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে চলল সেতুর দিকে। নদীর পাড়ে গিয়ে দেখল আগে থেকে কিছু গ্রামের লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এ কি রে, শরীরটা তো একেবারে নষ্ট হয়ে গিয়েছে। ঘাড়ের দিকটা তাকিয়ে দেখ, অনেকটা মাংস কেউ যেন খেয়ে নিয়েছে। ছেলেটাকে তো আমরা এভাবেই হারালাম, কিন্তু এ আবার কেমন সংকট। ও সোনাদা, তোমার মাথায় কিছু ঢুকছে? কিছু বুঝতে পারছো? না রে, সেভাবে কিছুই মাথায় ঢুকছে না। বেশ অনেক গ্রামবাসী এসে জুটেছে, কেউ কিছু করবে না। চল, যা করার আমাদেরকেই করতে হবে। এখন আর বেশি কিছু ভেবে লাভ নেই। এই পচার দেহটাকে তুলে নিয়ে যাই, চল। এর অন্তিম সৎকারের কাজটা আমাদেরকেই করতে হবে, আর দেরি করে লাভ নাই। আমি কিন্তু জলে নামবো না বাবা, আমি সাঁতার জানি না। তোরাই নাম, আমি এই ডাঙা থেকে ধরে টেনে তুলবো। কিন্তু বিজু ছেলেটা কোথায়? ওর বাবার মৃতদেহ দেখতে পারছি না, তাহলে ছেলেটাকেও তো দেখতে পাবো না। ওকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে বারবার বলেছিলাম গ্রামের এদিকের শ্মশানে পুড়িয়ে দিতে, না, ওকে সেতুর পাশের ওই শ্মশানে পোড়াতে হবে। কোথায় ও, কোথায়? কিন্তু ও যে বলল ওর বাবার এটা শেষ ইচ্ছে ছিল, মরার পর ওই সেতুর পাশে শ্মশানেই পোড়াতে হবে। তাহলে কাল রাতে তোরা ওর বাবাকে সেতুর উপর রেখে পালিয়েছিলি কেন? কাকা, বলো না, আর বলো না। মৃতদেহর চেহারা কেমন অদ্ভুত রকমের বদলাতে শুরু করেছিল। সেই ভয়ে তো আমরা দৌড় লাগিয়েছিলাম।
ঠিক আছে, এখন চল তাহলে, ওর সৎকারটা করি, তারপর বাকিটা দেখছি। ওই ছেলে কোথায় গেছে, কি করছে, সব কিছু দেখতে হবে। গ্রামবাসী আর ওই 3 বন্ধু পচার মৃতদেহ গ্রামীণ শ্মশানে নিয়ে গিয়ে ওর অন্তিম সৎকার সম্পন্ন করলো। 10 দিন কেটে গেছে। মাঝে মধ্যেই সকল গ্রামবাসী বিজুকে এদিক ওদিক খোঁজাখুঁজি করে, কিন্তু কেউ তার হদিশ এখনো পর্যন্ত পায়নি। সকল গ্রামবাসী এখন হাল একদমই ছেড়ে দিয়েছে। একদিন সন্ধ্যায় গ্রামের ছোকরা সোনা সেতুর পাশ দিয়ে হেঁটে আসছিল। হঠাৎ তার নজরে পড়ল, এ কি, এ তো বিজু। গ্রামের সবাই এদিক ওদিক খোঁজাখুঁজি করে মরছে, আর এ কি না পরনে লাল কাপড় পরে নদীর পাড়ে শ্মশানের দিকে যাচ্ছে। এতদিন কেটে গেল, ছেলেটা ছিলই বা কোথায়? ওর বাবাও তন্ত্র মন্ত্র করে জীবন যাপন করত, আর ছেলেটাও সেরকমই হয়েছে, বাবার মতোই। না, আর দেরি করে লাভ নেই, গ্রামের দিকে যাই, সকলকে এখানে ডেকে নিয়ে আসি। এই বিজুর কার্যকলাপ সকলের দেখা উচিত। গ্রামে গিয়ে কয়েকজন গ্রামবাসী আর তার 2 বন্ধুকে নিয়ে হাজির হলো সেতুর কাছে। সেতুর এক কোণ থেকে তারা নজর লাগালো ওই বিজুর ওপরে। দেখলো দূরে নদীর পাড়ে একটা ঝোপের আড়ালে বসে আগুন জেলে যজ্ঞ সাধনা করছে বিজু। কিরে, এ তো বাবার মতো যজ্ঞ শুরু করে দিয়েছে। আজ একে ছাড়া যাবে না, সব প্রশ্নের উত্তর ওকে দিতেই হবে, না হলে ওর একদিন কি আমার একদিন। চল, এখনই চল ওখানে। তাই চলো কাকা, ও কি করতে চাইছে, আর ও তো এরকম ছিলও না, জানি না। চলো, ওর কাছেই চলো। হ্যাঁ হ্যাঁ, বিলু, সোনা ও লীলা আর গ্রামবাসীরা বিজুকে গিয়ে ঘিরে দাঁড়ালো। সাথে সাথে বিজু ভয়ের চোটে উঠে দাঁড়ালো। ভালোই তো চোরের মতো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিস, কতদিন আর এভাবে থাকবি? বল, তুই এখানে কি করছিস? তোর বাবার মৃতদেহ কোথায়? বাবার মৃতদেহ? সে মৃতদেহ তোমরা দেখতে পাবে না। সে এখন প্রচুর শক্তিশালী হয়ে উঠেছে, বুঝেছো? প্রচুর শক্তিশালী। কি রে, তুই এসব কি বলছিস? তোর সাথে এতদিন ঘোরাঘুরি করেছি, কোনোদিন তো তোকে এরকম বস্ত্র পরতে দেখিনি। আর সেদিন রাতে যা ঘটেছে সে সব কিছুই আগে থেকেই পরিকল্পনা করাই ছিল। বাবার কথা মতোই আমি সমস্ত কাজ করেছি, সমস্ত কাজ। বাবার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সে আজ প্রচণ্ড শক্তিশালী, আর সেই শক্তির জন্যই তাকে মরতে হয়েছে। আর বাবা আমাকে বলেছিল যে তার এই শক্তির জন্য 2টো মৃত শরীর লাগবে, একটা বাবার নিজেরই শরীর, আর একটা গ্রামবাসীদের মধ্যে কারোর একটা শরীর লাগতো। বাবার শরীরে এখন বাসা বেঁধেছে একটা ডাইনি। তাই জন্যই তোদের 4 জনকে নিয়ে সেদিন রাতে ওই সেতুর কাছে নিয়ে এসেছিলাম। কারোর একটা মৃত শরীর লাগতো, আর পচা পচা তো নিজে থেকেই মরে গেছে। তোকে আমরা বন্ধুর মতন, ভাইয়ের মতন ভালোবেসেছি, তোর পাশে থেকেছি, আর তুই কি না আমাদেরকে মারার জন্য নিয়ে গেছিলি? তোরা বাবা ছেলে এরকম ভাবতেই পারিনি। অপশক্তির জন্য তোরা গ্রামের যে কারোর নিরীহর প্রাণ নিতে পারিস। এটা আমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম। ও বেটা বাপের মতোই হয়েছে। মাথা গরম হচ্ছে বিজু, তুই পালিয়ে যা, গ্রাম ছেড়ে পালিয়ে যা। কেন পালাবো রে, কেন পালাবো? আমার ঠাকুরদা এই গ্রামে জন্মেছে, আমার বাবা এই গ্রামে বড় হয়েছে, আমি এই গ্রাম থেকে পালাবো? তুই বলার কে? চল, যা যা এখান থেকে যা। ভালো কথা বলছি, পালিয়ে যা গ্রাম ছেড়ে, তোকে যেন দুবারা এই গ্রামে দেখতে না পাই। যাব না। সাথে সাথেই লীলা একটা লাঠি নিয়ে সজোরে আঘাত করলো বিজুর মা। এবার শুধু গ্রাম থেকে না, শরীর থেকেও বিদায় নিলি। ভালোভাবে বলেছিলাম গ্রাম ছেড়ে পালিয়ে যা, শুনলি না তো?
ঠিক আছে। বিজুর মাথা থেকে অনেকটা রক্ত বেরিয়ে নদীর চর লাল হয়ে উঠেছে। সাথে সাথেই উদয় হলো, কি এটা কি? এদিকে তাকিয়ে দেখ লীলা, সোনা, এদিকে দেখ। ওরে বাপরে বাপ! আরে বাবারে, এ এ এ তো বিজুর বাবা, প্রমোদ, প্রমোদ কুমার। ঠিকই করেছিস তোরা, আমার ছেলে বিজুকে মেরে। তোরা না মারলে আজ আমি ওকে নিজেই মারতাম, নিজেই। ও আস্তে আস্তে আমার থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠতে শুরু করেছিল, আর সেটা আমি তো মেনে নিতে পারবো না। আমি মারতাম ওকে, আজকেই মারতাম। ও বরং কম শক্তি নিয়ে আমার চেলা হয়ে বাঁচুক, আমার সাথেই থাকুক আজ থেকে। এই লীলা, সোনা, পালা। আর এখানে দাঁড়ানোটা একদম ঠিক হবে না, পালা পালা। গ্রামবাসী লীলা, সোনা, বিলু সকলেই ভয়ে দৌড় দিল গ্রামের দিকে। তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বাবা ও ছেলে মিলে সেতুর ওপর মাঝ বরাবর এসে অট্ট হাসিতে ফেটে পড়ল দুজনে। কিরে, আমরা দুজনে আরো শক্তিশালী হয়ে উঠব। আরো শক্তিশালী, আরো শক্তিশালী।